তুই চাইছিস না তুই ভালো থাকবি, তুই থাক ওখানে, ভালো থাক। আমিও দেখবো আল্লাহ যতদিন বাঁচায় রাখে, আমি দেখবো যে তুই ওখানে কতটা ভালো থাকোস। আমি স্বামী হিসেবে তোর মাফ করলাম, কিন্তু আমার ছেলের সন্তানকে তুই মাহারা করছিস না। আমার সন্তানের হাক তোর লাগবেই, আমার সন্তান এই কখনো তোর মাফ করবে না। আমার কি ফ্রেন্ডের একটা গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ডের মাধ্যমে আর কি তার সাথে আমার পরিচয়। নাম্বারটা পাওয়ার পর কথা বলার পর এক পর্যায়ে ওর সাথে ভালো একটা সম্পর্ক আমি তৈরি হয়। ওর সাথে রিলেশন কন্টিনিউ চলতেছিল 1 বছর। ওর ফ্যামিলি থেকে আমার ফ্যামিলি থেকে আর কি জানাজানি হয়ে যায়, রিলেশন ব্যাপারটা আর কি জানাজানি হয়ে যায়। বাড়ি থেকে আর কি তারা রাজি না, এদের সম্পর্কে একটা আত্মীয় হয়, আমাদের আত্মীয়র মধ্যে চাচ্ছে না আর কি এরকম কিছু। আর আমাদের বাসাটা একই গ্রামে। পরে আমি ওকে বললাম চলো তাহলে আমরা পালাই যাই বিয়ে করে, কিন্তু সে আমার সাথে মনে করেন পালাই যাওয়ার জন্য রাজি ছিল না। ও আমাকে ফোন দিল আর কি, ফোন দেওয়ার পরে বললো যে এরকম এখানে আসো, দেখা করো আমার সাথে। পরে দেখা করার পরে আমি যে গিফটগুলো দিছিলাম, হ্যাঁ সেই গিফটগুলো নিয়ে আসছে। আমি এগুলা কেন ফেরত দেওয়ার জন্য নিয়ে আসছে? জি, ফেরত দেওয়ার জন্য নিয়ে আসছে। আপনার ফ্যামিলি যে রাজি না, হ্যাঁ আপনার প্রেমিকা জানতো? হ্যাঁ জানতো। ওরা জানার কারণে ওরা যে বিয়ে ঠিক করছে বাসা থেকে, সেটা আমাকে ও বলে নাই, কেন রাজি হয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে গিফটগুলো কেন ফেরত দিতে চাইতেছো তুমি, ঠিক আছে। পরে ইভেন তো তখন আমাকে বললো যে আমার বিয়ে ঠিক হয়েছে, তো এই গিফটগুলো দিলে আমি রাখতে পারবো না। তো গিফটগুলো ফেরত দিয়ে দিল। পরে আমি অনেক কিছু বুঝাইলাম, অনেক কিছু বললাম, ঠিক আছে যে চলো আমরা পালাই যাই, ঠিক আছে ফ্যামিলি মানবে না, তাতে গেছে 2-1 বছর পরে ঠিকই মানবে। তো সে রাজি হলো না। তো আমি পরে কি করবো, অনেক বোঝানোর পর সে রাজি না হওয়ার পর আমি গিফটগুলো ফেরত নিয়ে আসলাম। পরে ওর মনে করো বিয়ে হয়ে যায়। বিয়ের যেদিনকে বিয়ে হয় সেদিনকে আমি গায়ে হলুদ দিতে আমি ফোন দিয়েছিলাম ওকে। এমনভাবে কথা বলছে, সে আমাকে চিনেই না, আসলে বলার মতো ভাষা নেই। সেদিনকে যতটা কষ্ট লাগছে, পরে আমি আর ফোন দিই কে, ওই দিনকে পরে আর ফোন দিই কে। পরে ওর বিয়ে হয়ে গেল। আপনার হাজবেন্ড সিঙ্গাপুর থাকে আর কি, আমার থেকে অনেক ভালো ফ্যামিলি থেকে বিয়ে হয়েছে আর কি। তারপর ওখানে আপনার মোটামুটি 15-20 দিন ছিল। 15-20 দিন থাকার পরে আপনার হাজবেন্ড বাইরে চলে যায়। বাইরে চলে যাওয়ার পর আমাকে ভিডিও কলে ফোন দিছে, হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ভিডিও কলে। জি, ডাইরেক্ট ভিডিও কলে ফোন দিছে। পরে ফোন দেওয়ার পর মনে করেন ওর চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। সে ওর কান্না দেখে মনে করেন আমি নিজে কন্ট্রোল করতে পারিনি, ঠিক আছে। এখন সে তার অনুশোচনা হইতেছে আর কি। সে বলছে তার ফ্যামিলি চাপে পড়ে সে বিয়ে করছে। পরে কথা বলার পর এক পর্যায়ে মনে করেন ওর সাথে মোটামুটি কথা বললাম, কয়েকদিন কথা বললাম। তো ও মনে হয় ফেসবুকটা ওর হাজব্যান্ডের মোবাইলে লগ ইন করে, সেটা লগ আউট দিছিল না। ওর হাজব্যান্ড বাইরে চলে গেছে মোবাইলটা নিয়ে। তো ওখানে যাওয়ার পর আপনার ওই ফেসবুক থেকে আপনার মেসেঞ্জার আমার আইডিতে ঢুকে তো আমাদের কিছু পার্সোনাল ছবি দেখার পরে মনে করেন এটা ওর বড় ভাইকে জানায়। মেয়ের বড় ভাই আমাদের বাড়িতে আসে কথা বলার জন্য যে আমি এই কাজটা কেন করলাম। এরা ভাবছে যে আমি এই ছবিগুলো ওর হাজবেন্ডকে পাঠাইছি যাতে ওর সংসারটা নষ্ট হয়, এরকম কিছু। তখন আমি আপনাকে বললাম যে না, এই ছবিগুলো তো আমি পাঠাই নাকি, আপনি দেখেন সিঙ্গাপুর থেকে লগ ইন হয়েছে আইডিটা, তাহলে ছবিটা তো আপনি সিঙ্গাপুর থেকেই দেখছে। তো এরা বুঝতে পারলো যে না, আমি এই কাজটা করি নাই। তো ওর হাজবেন্ড মনে করলেন ওই ছবি দেখার পরে মনে করেন ওরা রাখবে না। তো তারপরে মনে করেন ওর গ্রামে নিয়ে আসে আর কি। স্বামীর পরিবার থেকে তার বাসায় চলে আসে, ডিভোর্স দিয়ে দিবে তার স্বামী। হ্যাঁ, তারপরে তারা কলেজে ভর্তি করে দেয় আবার নতুন করে। তো আমার সাথে আবার কন্টিনিউ আমার সাথে আবার কথা বলা শুরু হয়ে গেল। আবার কথা বলতে বলতে এক সময় ওর সাথে ভালো একটা সম্পর্ক আবার আমার তৈরি হয়, নতুন করে তৈরি হয়। হ্যাঁ, তারপরে আমরা ডিসাইড করি যে আমরা পালাই যাবো আর কি, পালাই যাবো আমরা বিয়ে করবো, যেটা আমরা আগে করতে পারিনি আর কি। তো আমার ফ্যামিলি সবাই জানে, আমি তাদের একমাত্র ছেলে, কিন্তু আমার কষ্টের কথা চিন্তা করে তো আমার আব্বু আমাকে অনেক হেল্প করছে। অ্যাডভোকেট ভাই আছে আপনার ঢাকা জজ কোর্টে, তো এই বাইরে ফোন দিয়ে আর কি বলে দিছে যে এরকম যাইতেছে, তাহলে যা করা লাগে তুমি করে দিও। পরে ভাই আমাদের মনে করেন ডিভোর্স করে কোর্ট ম্যারেজ করে দেয় আর কি ওখান থেকে। তখন আবার নারায়ণগঞ্জ আমি চাকরি করি, পরে ওকে নিয়ে নারায়ণগঞ্জ চলে যাই। সপ্তাহখানি থাকি ওখানে। সপ্তাহখানি থাকার পরে আমার আম্মু আমাকে ফোন দেয় বাসা থেকে যে যা হয়েছে তাহলে তোমরা চলে আসো, বাসায় নিয়ে আসো, ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে যেহেতু বলতেছে সবাই তাহলে চলো বাসায় যাই। পরে আমি ওরা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে মোটামুটি ভালো আমাদের সংসার জীবন চলতেছিল। তো আমি 2 দিন থাকার পরে আমি ঢাকায় চলে আসি। এক সপ্তাহ আমাদের ছিল, যেহেতু আপনি চাকরি করেন। চাকরি করে সেক্ষেত্রে আমার ঢাকায় চলে আসতে হবে। আমি 2 দিন থেকে আমি ঢাকায় চলে আসছি। পরে বাসা থেকে আর কোনো কিছু বলে নাই। পরে 1 বছর পরে মনে করেন তারা মেনে নিছে, সবকিছু মেনে নিছে। তো 1 বছর পরে আমার একটা বাচ্চা হয়, নাম হলো সামির। ভালোই আমাদের দিনকাল চলতেছিল। আমি এমন কোনো নাই যে বার্থডে নাই, এমন কোনো ম্যারেজ ডে নাই যে আমি ওর জন্য আমি করি নাই। যত রকম সারপ্রাইজ চেষ্টা করছি আমি খুশি করার জন্য। যে আমি একটা জিনিস চিন্তা করছি যে ফ্যামিলি ছাইরা সে আমার হাত ধরে আসছে, যে আমি ওকে কষ্ট না দিই কখনো। পর্যাপ্ত পরিমাণ সময় দিতাম, যে কোনো জায়গায় ঘুরতে যাইতাম। আমাদের এখানে অনেক রেস্টুরেন্ট আছে, ঘুরতে যাইতাম। তারপরে আগস্টের 27 তারিখে আপনার বাইরে আপনার এই মেয়ের একটা অনুষ্ঠান।
তো সেই হিসেবে আমাদের দাওয়াত দিছে। তো অনুষ্ঠানে আমার ওয়াইফ 15 দিন আগে চলে যায় আর কি ওদের বাসায়। তো যেদিনকে অনুষ্ঠান আর কি সেদিনকে আমি তার আগের দিন আমি ঢাকা থেকে আর কি বাড়িতে যাই। দাওয়াত টাওয়াত খাওয়া শেষ, 12 তারিখে আমি ঢাকায় চলে আসছি। ও আবার আমাদের 13 তারিখে শুক্রবারে হলো আমাদের বাড়ি চলে আসবে। তো আপনার 16 তারিখে আমার ম্যারেজের জন্য আমি একটা গিফট কিনেছিলাম ভাই। তো ওটা আমি ওকে বলছিলাম যে তোমার জন্য একটা গিফট আছে। তো আমাকে অনেক রিকোয়েস্ট করছিল বলার জন্য যে কি, আমি কি না সারপ্রাইজ, জিনিসটা সারপ্রাইজ, সেটা আমি তোমাকে বলবো না। তো শুক্রবার আমি ফোন দিয়েছি 12টার দিকে। তো ফোন দেওয়ার পর আমি জিজ্ঞেস করলাম কী করো, আমি রে খাওয়াইতেছি, তোমাকে পরে ফোন দিব, এই কথা বলে ফোনটা রাখছে। ফোনটা রাখার পর আমি মোটামুটি ঘন্টাখানিক একটু বিজি ছিলাম, মানে একটু কাজ করছি। তো ঘন্টাখানিক পরে আমি ফোন দিই, আপনার 2টা নাম্বার আছে মানে ফোনের ভিতরে, 2টা নাম্বারই আমি ফোন দিছি, 2টা নাম্বারই বন্ধ। যে কী হলো হঠাৎ করে, এরকম তো কখনো হয় না, মানে আপনার হোয়াটসঅ্যাপও বন্ধ, নাম্বারও বন্ধ। আপনি ওই সময় ঢাকায়? হ্যাঁ আমি ওই সময় ঢাকায় থেকে আমি ফোন দিতেছি, মানে 16 তারিখে আমার ম্যারেজ ডে, 16 তারিখে আমি বাড়িতে যাবো আর কি। এটা 13 তারিখে, সেপ্টেম্বর মাসের 13 তারিখে ঘটনা আর কি। দিনগুলো ও আমাদের বাড়িতে যাবে আর কি। হ্যাঁ, তো ফোন দিতে ফোন ধরে না, ওদের বাসায় ফোন দিই, ও বাসায় ফোন ধরে না। পরে কিছুক্ষণ পরে আবার আমি ওই ফোনটা কাটে আমি আমার ওর আম্মুরে ফোন দিছি, মানে আমার ওয়াইফের আম্মুরে ফোন দিছি। পরে ফোন ধরছে, কত 12টার দিকেই চলে গেছে। আমি মাত্রই আমি আমার আপুর সাথে কথা বললাম, এখন বাজে 4টা, তাহলে ও কোথায় গেল? ওর নাম্বার 2টাই বন্ধ, আমাদের বাড়িতে যায় নাকি। তখন আমার শাশুড়ি কান্দে দিছে কথা শুনে যে তাহলে ও কই গেল। বাচ্চাটা সেই সময় কোথায়? বাচ্চাটা আমার ওয়াইফের সাথেই, মানে তারপর পরে শাশুড়ি অটোতে বলে উঠে দিছিল আর কি। কিন্তু ইভেন কোন সময় অটোতে যায় না, মানে হাইটে যায়, আমাদের বাসা তো কাছাকাছি। কিন্তু ওদিনকে অটো ভাড়া করে আর কি করছে। মানে আমার ওয়াইফ আর কি আমার শাশুড়িকে বলে যে আমাদের কাজিনের বাসায় দাওয়াত হয়েছে, ওখান থেকে দাওয়াত খাওয়ার পর তারপরে আমাদের বাসায় আসবে আর কি সে। তারপরে আপনার এই ওদের বাড়ি ওখান থেকে আবার একজন ওর ফোন দিছে, মানে ওর আমার ওয়াইফের নাম্বারে ফোন দিছে। ফোন দেওয়ার পর একটা ছেলে ধরছে, ছেলে ধরার পর পরে বলে কি তুমি কে? বলে কি আমি হাজবেন্ড, মানে আমার ওয়াইফের হাজবেন্ড। যখন আমার এই কথাটা বললো যে অন্য একটা ছেলের সাথে মানে গেছে, মানে ছেলেটা বলছে যে হাজবেন্ড, তখন আমি নিজে যে তাহলে আমি কি, যে মেয়েটাকে আমি ভালোবাসি মানে বিয়ে করলাম বা আমার কাছে আসলো, সেই মানুষটা আমার হাত ধরে আসলো, সেই মানুষটা অন্য কারো কাছে কেমনে যায়, কেমনে করে অন্য মানুষের হাত ধরে সে? তা আমার একটা বাচ্চা আছে ভাই, 4 বছর একটা বাচ্চা আছে, বাচ্চা নিয়ে সে চলে গেছে। যাই হোক, পরে আমি আর কোনো খোঁজ খবর পাই না যে কার সাথে গেল বা কোনো কিছু আমি দেখি নাই। আমার ওয়াইফের কোনো কিছু আগে থেকে আমি সন্দেহজনক কোনো কিছু আমি পাই নাই, যে কারণে আমি মানে মিলাইতে পারছি যে কার সাথে গেল বা কোথায় গেল। তারপরে আমি আমার থানায় আমি একটা জিডি করি, মামলা করি। মামলা করার পর কল লিস্ট বের করার জন্য আমি করি। তারপরে আপনার মনে করেন কল লিস্ট বের করার পরে আমি জানতে পারি যে আমার ওয়াইফ রাত 3টা 2টা মানে এরকম টাইমে কথা বলতো। সে মানে বাহানা দিত যে ছেলে ঘুমাই যেতেছে, করতেছে, এরকম বলে সে ফোনটা এগিয়ে দিত, আমি কথা বলতাম না। তো তারপর থেকে ওই ছেলের সাথে কথা বলতো, আমি আর পরে ফোন দিতাম না। আমি আসলে চেক করি এরকম যে আমার প্রতি মানে অনেক বিশ্বাস ছিল যে মানুষটা আমার হাত ধরে আসছে, ভালোবাসা টানে, সেই মানুষটা তো অন্য কারোর কাছে যাওয়ার কথা না বা যাবেও না। তো যখন বের করলাম তখন জানতে পারলাম যে মানে লোকেশন পেলাম যে কেরানীগঞ্জ আছে, কেরানীগঞ্জ ওখানে। তো এই লোকেশন অনুযায়ী আমি পরে আবার বড় ভাইকে আমি লোকেশনটা পাঠাইলাম। তো এই খবরটা আবার ওদের কাছে চলে গেছে, যাওয়ার পরে ওখান থেকে ওরা চলে গেছে, যে কারণে ওই দিনকে ওরা ধরতে পারেনি আর কি। তারপর পাওয়া যায় না। পরে আপনার ওর ভাই ওর সাথে কন্ট্যাক্ট করে, মানে আমার ছেলেকে দেওয়ার জন্য আর কি এই করে, ছেলেরে দিবে না সে। যাক অনেক মানে আমার সুমন্দি আর কি, সে অনেক মানে বকাঝকা করার পর এগ্রি করার পর ভয় দেখানোর পর পরে সে আমার ছেলেকে দেওয়ার জন্য রাজি হয়েছে। তো আমরা একটা প্ল্যান করি এরকম যে যদি ও আমার ছেলেকে দেওয়ার জন্য আসে তখন মনে করেন যে আমরা সিএনজি ভাড়া করে রাখবো, ও যখন আসবো ছেলেকে দিতে তখন ওর সহ আমরা নিয়ে যাব বাড়িতে। এর মধ্যে তো আপনার সাথে ডিভোর্স হয় নাই? না, এর ভিতরে আমার সাথে ডিভোর্স নাই, তখন এখনো বৈধভাবে আপনি? হ্যাঁ বৈধভাবে আমার ওয়াইফ, সে আমার ওয়াইফ। তো যখন দিতে আসলো তখন আমরা এইভাবে আমরা প্ল্যান করে গেছি, মেয়ের বড় ভাই এবং প্লাস আমি, সে তার আবার কিছু লোকজন ছিল সাথে। সে কি করলো, সে মনে করেন ওই ছেলের এক ফ্রেন্ডে দিয়ে আমার ছেলেকে পাঠাই দিচ্ছে। সে নিজে আসে না? সে নিজে আসে না, এবং কি ওই ছেলেও আসে নাই। আমার ছেলে তো মানে আমার দেখে মনে করেন বুকে মানে জড়ায় ধরছে আর কি, বুকে চলে আসছে। মানে কি বলবো, মানে এতদিন মানে যেভাবে রাখছে, মানে আমার ছেলের মানে হাত পা মনে করেন এরকম মনে করেন মশাই কামড়ায়, মানে কোথায় রাখছে কিভাবে রাখছে মনে করেন দৌড়াদৌড়ি পরে রাখছে। তো ছেলেটা মনে করেন পুরো হাত পা মানে পচরা যেরকম হয় না এরকম হয়ে গেছে। যাও পরে আমি নিলাম, স্বামীকে নিয়ে আসলাম। পরে আবারও মনে করেন মানে ওরা খোঁজার জন্য আমি করতেছি, আমার ছেলের মুখের দিকে চাই, আমি ওকে চাইছিলাম যে আনার জন্য, কারণ ও যে কাজটা করছে ভাই এটা মানে ওরে নিয়ে করার মতো মানে এই না সমাজে। কিন্তু আমার সন্তানের মুখের দিকে চাই, আমি ওরা চাইছিলাম যে ও আমার কাছে থাকুক।
তো যাই হোক, পরে আমি আমার এক ফুফাতো ভাই থাকে কেরানীগঞ্জে, ওখানে তোর বাইরে আবার ওই ঠিকানাগুলো দিলাম আমি। পরে ওই ভাই ঠিকানা ধরে আপনার মনে করেন ওই ছেলেরে পাইছে, ছেলের পাইয়া ধরছে। পরে মাধ্যমে পরে আমার ওয়াইফকে নিয়ে আসে, মানে আমার ওয়াইফকে নিয়ে পরে আমার ফুফাতো ভাই বাসায় নিয়ে রাখে। পরের দিন আমাকে ফোন দেয়, আমার ফুফাতো ভাই ফোন দেয় যে এরকম এরকম আমরা তো কথা বলছি ওর সাথে, ও তো ই করতেছে না, তাহলে সামনে নিয়ে আসলে বোধ আমার ছেলেকে নিয়ে আসলে বোধ যদি কথা বললে যদি মনটা নরম হয় তুই আয়। মানে সে বাচ্চাও চিনে না, স্বামীও চিনে না, সে বর্তমান প্রেমিকের সাথে থাকবে। বর্তমান প্রেমিকের সাথে থাকবে সে। তো আমরা সকালবেলায় পরে আমি আমার আম্মু সহ মনে করেন চলে যাই। মানে যাওয়ার পরে আমার ওয়াইফের মানে আমি পাও পর্যন্ত ধরে কান্না করছি, পাও পর্যন্ত ধরে কান্না করে বলছি যে দেখো আমার একটা বাচ্চা আছে, তুমি ওর দিকে তাকাও, ওর দিকে তাকায় অন্তত তুমি থাকো, ওর দিকটা চিন্তা করো, ওর ভবিষ্যৎটা কি হবে, ও ভবিষ্যতে কি করবে, একটা মা ছাড়া একটা সন্তান কিভাবে মানুষ করা যাবে, একটা সন্তান কিভাবে মানুষ হবে। আমি পা বন্ধ ধরে ভাই কান্না করছি, ওরে আমি পা বন্ধ ধরে এই করছি, রিকোয়েস্ট করছি যে থাকো তুমি। তো সে কিছুই বলে না, কোনো কথাই বলে না। যাই হোক, তারপর ওখান থেকে ওই যারা ই করছিল তারা বুঝাইতো যে এক পর্যায়ে দিয়ে দেয় আমাকে। সে কি পরের প্রেমিককে বিয়ে করেছিল? যদিও বিয়েটা না, বিয়ে করে নাই তখন সে বিয়ে করে নাই, তারা এমনি থাকছিল। হ্যাঁ, এমনি দিয়েছিল ওখানে। যে পরে আমি নিয়ে আসার পর বাড়িতে আপনার আমাদের বাড়িতে আশেপাশের লোকজন সবাই মনে করেন মোটামুটি বুঝাইছে, কিন্তু সে কোনো কথাই বলতে মানে কোনো কথাই বলে না। সে আমি যদি হাতটা ধরি সে মানে ঝাড়াতে ফেলাই দেয় আমারে, মানে আমার হাতটাও ধরতে দেয় না সে। পরে এক পর্যায়ে আমার শ্বশুর বাড়ির লোকদের ফোন দিয়ে বলে যে আপনাদের মেয়ে কেমন কোনো কথাই বলতো না, কিছুই বলতো না। পরে তারা তাদের বাসায় নেয় না। মোটামুটি সে সপ্তাহখানে আমাদের বাড়িতে ছিল আর কি, চাকরি করে। সেক্ষেত্রে আমার ঢাকায় চলে আসতে হবো, আমি 2 দিন থেকে আমি ঢাকায় চলে আসছি। তো ঢাকায় চলে আসার পর আমার ওয়াইফ আমাকে ফোন দিয়ে বলে কি যে তার একটা পার্সোনাল সমস্যার কথা বলে আমাকে। তো পার্সোনাল সমস্যার কথা বলে তো আমি তো বললাম যে তাহলে আমার আম্মুকে বললাম যে আম্মু তাহলে ও বলতেছে তাহলে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, আমাদের বাড়ি থেকে একটু দূরে হসপিটাল, তো হসপিটালে পাঠাই দিই আমার আম্মুর সাথে করে নিয়ে। পরে ওখানে মানে সিরিয়াল ধরে লাইনে দাঁড়ানো ছিল হসপিটালে। আমার আম্মু আমার ছেলেকে নিয়ে ওখানে বসে মানে ব্রেঞ্চে বসে ওই চিপস দিচ্ছে কিনা ওইগুলো খাওয়াইতেছে। ওই ফাঁকে ও ওখান থেকে মনে করেন বের হয়ে চলে গেছে আবার। তো পরে আর মনে করেন আর কোনো খোঁজ খবর নাই, মানে খোঁজ খবর মানে আর যাওয়ার পরে আর কোনো খোঁজ খবর পাইনি। কতদিন আগে গেছে? লাস্ট অক্টোবরের মাসের 27 তারিখে এরকম। পরে আমি যখন ভাই ইমোটা করে দেখি যে আমার ডিভোর্সের নোটিশ পাঠাইছে আমার ওয়াইফ, মানে ডিভোর্সের দিচ্ছে। তো আমার ওয়াইফ মানে কালকে আমাকে লাস্ট একটা মেসেজ পাঠাইছে যে মানে আমাকে বলার মতো তার বলে ভাষা নাই। সে আমাকে বলে যে তার আমার লাইফটা সে নষ্ট করে দিছে, আমার সন্তানকে সে দেখে রাখতে বলতেছে, আমাকে আমার নিজের মতো জীবন সঙ্গী খুঁজে নিতে বলতেছে। সে ওখানে নাকি সারা জীবন ভালো থাকবে, মানে খারাপ থাকুক ভালো থাকুক সে ওখানেই থাকবে, সে সারা জীবন ওখানে থাকবে, সে আমার কাছে আসবে না। তোর এত কিছু বড় তোরে আমি একটা কারণে নিতে চাইছিলাম আমার সন্তানের জন্য, কিন্তু আজকের পর থেকে তোরে আর আমার লাইফে জ্ঞান আমার ফোনে গেলাই তো তুই থাকবি না কখনো। তুই আমার যে নাকানি চুবানি খাওয়াইছোস, যে এই করছোস, আমি এখন কারোর সামনে মুখ দেখাতে পারতেছি না পারছি ফ্যামিলির সামনে, না পারছি বন্ধু বান্ধবের সামনে। তো তুই চাইছোস না তুই ভালো থাকবি, তুই থাক ওখানে, ভালো থাক। আমি দেখবো আল্লাহ যতদিন বাঁচায় রাখে, আমি দেখবো যে তুই ওখানে কতটা ভালো থাকোস। আমি স্বামী হিসাবে তোর মাফ করলাম, কিন্তু আমার ছেলের সন্তানকে তুই মাহারা করছোস না। আমার সন্তানের হাক তোর লাগবেই, আমার সন্তান কখনো তোর মাফ করবে না।